টেলিভিশনে একটা তথ্য দেখলাম যে বাংলাদেশের এই মুহূর্তে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার। আবার এই তথ্যটাও দেখলাম পাশাপাশি যে গত ১ বছরে বিদেশ থেকে আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে ৩০ বিলিয়ন ডলার। তো এখন কথা হলো যে এই যে রেমিটেন্স ৩০ বিলিয়ন, রিজার্ভ ৩০ বিলিয়ন, এই ২ টা তথ্যের মধ্যে আসলে রিলেশনটা কি? আর পার্থক্যটাই কি ২ টা তথ্যের মধ্যে? এটা নিয়ে একটু আসেন একটু জেনে নেই আজকে। আপনাদেরকে বলছি, আমরা দেশের ভিতরে যখন কেনাকাটা করি তখন ওই দেশের যে কারেন্সি বা মুদ্রা সেটা আমরা ইউজ করি। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা টাকা ব্যবহার করি। বাট একটা দেশ যখন বিশ্বের বাকি সব দেশের সাথে লেনদেন করে তখন কিন্তু সে এই টাকা ইউজ করতে পারে না। তখন তাকে ইন্টারন্যাশনাল কারেন্সি ইউজ করতে হয়। বেশ কিছু ইন্টারন্যাশনাল কারেন্সি আছে। সবচেয়ে পরিচিত যেটা সবচেয়ে পাওয়ারফুল যেটা এই জগতে এখন সেটা হলো ইউএস ডলার মানে আমেরিকান ডলার। এছাড়া ইউরো আছে, পাউন্ড আছে বা অন্যান্য মুদ্রা আছে আপনারা জানেন। তো যাই হোক বাংলাদেশ সরকার অন্যান্য দেশের মতোই বিদেশের সাথে লেনদেন করার জন্য মানে বিদেশ থেকে কেনাকাটা করার জন্য, বিদেশ থেকে অনেক কিছু কেনাকাটা করতে হয় না আমাদের? করতে হয় কিন্তু আমদানি করতে হয়। তো ওই বিদেশ থেকে কেনাকাটা করার জন্য তার কাছে বেশ কিছু ডলার রাখে। সেই ডলারের পরিমাণটাই একটা নির্দিষ্ট প্রক্রিয়া হিসাব করার পরে যেটা আসে সেটাকে বলা হচ্ছে রিজার্ভ। তো আপনাদেরকে বলছি বাংলাদেশ যখন বিদেশে পণ্য রপ্তানি করে তখন সেখান থেকে আমরা কি ডলার পাই না? সেই ডলারটা এখানে এসে যোগ হয়ে যাচ্ছে। আবার বাংলাদেশ যখন বিদেশ থেকে পণ্য আমদানি করে তখন এখান থেকে আবার ডলার ব্যয় করতে হয়। সেই ডলারটা এখান থেকে বাদ বা বিয়োগ হয়ে যাচ্ছে। আমার প্রবাসীরা যখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সটা এসে এখানে যোগ হচ্ছে। আমার দেশের লোকজন যখন দেশের বাইরে হজের জন্য যায়, ঘুরতে যায়, মেডিকেল পারপাসে যায়, পড়াশোনার জন্য যায়, তাদের জন্য যে ডলার খরচ করতে হয় সেটা এখান থেকে বিয়োগ হচ্ছে বা মাইনাস হচ্ছে। তো যাই হোক এই যে ডলারের মজুদ বা রিজার্ভ বা সেভিংস বলতে পারেন একটা দেশের জন্য সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে কমতেছে কারণ যখনই আসে তখনই বাড়ে, যখনই এখান থেকে চলে যায় তখনই কমে। তো এই যে বাড়ে কমে এই যে ব্যালেন্সটা বা সেভিংসটা জমা থাকে এই পরিমাণটাকেই বলা হচ্ছে রিজার্ভ। এটা প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই রিজার্ভের বাইরেও কিছু ডলার আমার দেশে আছে যেমন ব্যাংকগুলোর কাছে আছে, একটা কোটা আছে নির্দিষ্ট পরিমাণ ডলার কিন্তু ব্যাংকগুলো জমা রাখে সেটা দিয়ে তাৎক্ষণিক লেনদেন করে। সেখানে যখন ডলার শর্ট হয়ে যায় তখন সেন্ট্রাল ব্যাংক থেকে ওই ব্যাংকগুলো ডলার কিনে নেয়। আবার সেই ব্যাংকের কাছে যখন ডলার এক্সট্রা হয়ে যায় যেমন বিদেশিরা যখন রেমিটেন্স পাঠায় তখন কিন্তু ব্যাংকেই ১ম এ ডলারটা আসলে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। সেই ডলারগুলা যখন ওই কোটার বেশি হয়ে যায় বা লিমিট ক্রস করে তখন এই ডলারগুলো আবার ওই ব্যাংকগুলো কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকের কাছে বিক্রি করে দেয়। তো এইভাবেই ডলারের লেনদেনটা চলে। তো আশা করি আপনারা রিজার্ভ বিষয়টা বুঝতে পারছেন। আর রেমিটেন্স এর বিষয়টা হলো জাস্ট আমাদের যারা প্রবাসী আছে প্রায় ১ কোটির বেশি প্রবাসী বিভিন্ন দেশে আছে, তারা প্রতি মাসে, মাসে বা প্রতিদিন যেই ডলারগুলো বা যেই কারেন্সিগুলো ইন্টারন্যাশনাল কারেন্সিগুলো পাঠাচ্ছে সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স যত বেশি আসবে এখানে আমার সেভিংস মানে ডলারের রিজার্ভও তত বেশি বাড়বে। রেমিটেন্স কম আসলে ডলার আসলে রিজার্ভ আমার কম থাকবে। আমার এক্সপোর্ট বাড়লে ডলারের রিজার্ভ বাড়বে। আমার ইম্পোর্ট মানে আমদানি যদি আমি আর বাড়ে তাইলে এখান থেকে ডলার কমে যাবে। তো এই ছিল হিসাবটা, এই ছিল বিষয়টা। তো একটা দেশের জন্য এই ফরেন কারেন্সির রিজার্ভ খুবই ইম্পোর্টেন্ট। সেটা অন্য একদিন হয়তো আলোচনার বিষয়। আপনাদেরকে বলে রাখছি একটা দেশের রিজার্ভ যত বেশি সেই দেশটা তত স্ট্রং থাকে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কেনাকাটার জন্য। বিদেশ থেকে লোন নেয়ার ক্ষেত্রে সে ফেসিলিটি পায় কারণ তার কাছে ডলার আছে। তাকে বাইরের দেশ লোন দিলে সে লোন পরিশোধ করার সক্ষমতা রাখে। তারপরে বৈদেশিক বিনিয়োগও বাড়ে। তো বিস্তারিত বিষয়ে আমরা অন্য একদিন হয়তো আলোচনা করব। আশা করি আপনারা এতটুকু দেখে এইটা বুঝছেন যে রেমিট্যান্স যে ৩০ বিলিয়ন টেলিভিশনে দেখেছি আমরা, আবার রিজার্ভও যে দেখেছি ৩০ বিলিয়ন এই ২ টা ডেটার মধ্যে কতটুকু রিলেশন আছে আর কতটুকু পার্থক্য আছে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ।